ক্লাসটা here you can see নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। দেখেন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামই নাউন। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন রেফার্স টু এনি কাইন্ডস অফ নেম। নাউন refers to any kinds of name, means whatever we are seeing and watching around us, যা কিছু আমরা আমাদের চারপাশে দেখছি সেটাই হচ্ছে মূলত নাউন। অর্থাৎ এনি কাইন্ডস অফ ওয়ার্ড ক্যান বি নাউন। যে কোনো শব্দকেই, যে কোনো নামকে আমরা মূলত নাউন বলি। এটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে, কোনো ঘটনা হতে পারে, কোনো জায়গা হতে পারে, কোনো আইডিয়া হতে পারে। যে কোনো নামকেই আমরা নাউন বলি। এবং এই নাউন একটা সেন্টেন্সের কোন জায়গায় বসে? শুরুতে, একদম শুরুতে সাবজেক্টের স্থানে, যেমন এই করিম, কুয়েত, ডায়মন্ড, এগুলো হচ্ছে নাউন। অথবা শেষে অবজেক্টেও আমার নাউন থাকে, স্কুল, কান্ট্রি, এগুলো নাউন। অর্থাৎ একটা সেন্টেন্সের একদম শুরুতে এবং ভার্বের পর অবজেক্টের স্থানে মূলত এই নাউন বসে থাকে। নাউন মানে কি? নাম। যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলি। সেটা ব্যক্তির নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। এরপর দেখেন, এই নাউনের বিভিন্ন প্রকার ভেদ আছে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আছে এখানে। তো এই যে নাউনের যে বিভিন্ন গণনার ভিত্তিতে দুই প্রকার, হ্যাঁ, কাউন্টেবল আনকাউন্টেবল, এবং এর বিভিন্ন ফাংশন আছে। এই নাউনের ভিতরে কোনগুলো আনকাউন্টেবল নাউন, সেগুলোকে কিভাবে কাউন্টেবল করা যায়, এবং এর 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 কিছু ফাংশন আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সঙ্গে। যেমন নাউন যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। নাউন যদি আনকাউন্টেবল হয় তাহলে সেটার সাথে এস ইএস বসানো যায় না, মানে প্লুরাল করা যায় না সেই নাউনকে। এরকম বিভিন্ন ফাংশন এই জায়গায় আছে। তো এটা আমরা যখন ভার্বটাকে শেষ করব তখন অ্যাডভান্স গ্রামারে গিয়ে এটা পড়বো। এটা জাস্ট এতটুকুই জেনে রাখেন, এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, সব নামই যদি নাউন হয় তাহলে অন্য পার্ট অফ স্পিচ কিভাবে হয়? অন্য পার্ট অফ স্পিচ হচ্ছে সেন্টেন্সে তার অবস্থান, তার অ্যাকশন অনুযায়ী হয়ে থাকে। অর্থাৎ একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড কার পরে বসতেছে, কার জন্য বসতেছে, কোনটার সাথে কোনটা কানেক্টেড হচ্ছে, এটার উপর ডিপেন্ড করেই আমার মূলত কি হয়, এটার উপর ডিপেন্ড করেই আমার মূলত পেইড কোর্সের নামকরণটা হয়ে থাকে। যেমন, সরি, কথা বলতে গিয়ে এখানে মেসেজ দিচ্ছে, মেসেজ লিখতে যে আপনাদের কথার ভিতর চলে গেছে, একটু ওয়েট করেন। আচ্ছা, তো আমি একটা আমি একটা সেন্টেন্স লিখি, কনসেন্ট্রেশন এত ভাবে ব্রেক হয়। দেখেন, আমি যদি বলি, কি বলবো, TALK, টক। এই টক মানে আমরা জানি কথা বল, এটা একটা ভার্ব। আমি যদি বলি আই টক উইথ হিম, এর বাংলা অর্থটা হচ্ছে আমি তার সাথে কথা বলি। আই টক উইথ হিম, আমি তার সাথে কথা বলি। এবার এই জায়গাটা থেকে আমি যদি দেখি, এই টক শব্দটা একটা ভার্ব, কথা বলা বোঝাচ্ছে, কাজ করা বা অ্যাকশন দেওয়া বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি আমার তার সাথে একটা কথা আছে, এই সেন্টেন্সের ইংলিশ এরকম, আই হ্যাভ আ টক উইথ হিম। এই যে টকটা আমি লিখলাম, এই টকটা কোনো অ্যাকশন দেয় না, কোনো কাজ করা বোঝায় না। জাস্ট টক মানে কথা বলা, জাস্ট কথা, স্থির একটা অবস্থা প্রকাশ করছে, অবজেক্টের স্থানে বসছে। এটা একটা নাউনের কাজ করে। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এই টকটা নাউন, আর অ্যাজ এ পার্ট অফ স্পিচ এই টকটা ভার্ব। এটা ভার্ব কিভাবে হলো? সাবজেক্টের পরে বসার কারণে। বাট অ্যাজ এ ওয়ার্ড, টক, এই টকটাকে আমরা বলি ভার্ব। বাট যে কোনো ওয়ার্ডই আমার নাউন, পৃথিবীর সমস্ত ওয়ার্ডই নাউন। অন্য পার্ট অফ স্পিচ গুলো হয় সেন্টেন্সে অবস্থানের উপর ডিপেন্ড করে। যদি দেখেন কোনো ওয়ার্ড আমার সাবজেক্টের পরে বসতেছে, কাজ করা বোঝাচ্ছে, অ্যাকশন দিচ্ছে, সেটা ভার্ব। যদি দেখেন কোনো ওয়ার্ড অন্য আরেকটা নাউনকে মডিফাই করতেছে, সেটা অ্যাডজেক্টিভ। যদি দেখেন কোনো ওয়ার্ড একটা ভার্বকে মডিফাই করতেছে, সেটা অ্যাডভার্ব। যদি দেখেন কোনো ওয়ার্ড আলাদা দুইটা ওয়ার্ডকে বা ক্লজকে কানেক্ট করতেছে, সেটা কনজাংশন। যদি দেখেন কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসতেছে সেন্টেন্সটাকে ডেকোরেট করার জন্য, তাহলে সেটা প্রিপোজিশন। তো এইভাবে অ্যাজ এ ওয়ার্ড সব ওয়ার্ডই নাউন, বাট সেন্টেন্সে কোথায় বসতেছে, কার সাথে কানেক্টেড হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে অন্যান্য পার্ট অফ স্পিচ গুলো নির্ধারিত হয়। বুঝতে পারছেন আমার এই কথাটা?
কি বললাম আমি দেখাবো ডিটেলসে, বাট যতটুকু বলি এতটুকু একটু নেওয়ার চেষ্টা করি। এরপর দেখেন আমরা আজকে মূলত শিখবো প্রোনাউনটা। এই প্রোনাউন জিনিসটা কি সেটা একটু আপনাদের বুঝতে হবে। দেখেন প্রোনাউন কাকে বলে, কত প্রকার, কি কি। যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে প্রোনাউন বলে। হি, শি, উই, এগুলো প্রোনাউন। The word which we use instead of noun is called pronoun. A pronoun always replaces a noun. প্রোনাউন সবসময় নাউনকে রিপ্লেস করে। মানে প্রোনাউন কাকে বলে, যে শব্দটা নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। আর নাউন কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে মূলত আমার নাউন বসে। অর্থাৎ এই যে আমি একটা স্ট্রাকচার আপনাদের লিখে দেখালাম না, যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে, আমাদের মেইনলি এই স্ট্রাকচারটা মেইনটেইন করতে হয়। কোনটা যেন লিখে দেখাইছিলাম স্ট্রাকচার, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের স্থানে নাউন অথবা প্রোনাউন বসে। এই যে আমি লিখছিলাম, এরপরে এই যে এক্সটেনশনের জায়গায় যে অবজেক্টটা আমি লিখছি না, এই জায়গাটাতেও আমার কিন্তু মোস্ট অফ দ্য টাইম এই নাউন আর প্রোনাউনের ব্যবহার হয়। প্রোনাউন, অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে বা শেষে নাউন প্রোনাউন থাকে। যেমন এই আইটা, এটা একটা প্রোনাউন, আবার এই ফুটবল এটা একটা নাউন। সো এইরকম ভাবে দেখেন প্রোনাউনটাও নাউনের পরিবর্তে বসে একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে অথবা ভার্বের পরে। এখন এই প্রোনাউনের ব্যবহার হয় কেন জানেন? ইংলিশ হচ্ছে একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়েতে আমাদের এটা বুঝতে হবে। ইংরেজি ভাষাটা মূলত ইংরেজদের থেকে আসে, ব্রিটিশদের থেকে আসে। সো ব্রিটিশরা বা ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি, এক কথার দুইবার উক্তি। যেমন আহ, আমি যদি বলি, মনে করেন আপনি একটা প্রেজেন্টেশন দিলেন, আমি যদি বলি দিস ইজ ভেরি ভেরি গুড প্রেজেন্টেশন, এই যে ভেরি ভেরি গুড, এই ভেরি ভেরি হয় না। আমি যদি বলি আমি আপনাদের সামনে এখন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, দেখবেন অনেকে এইভাবে কথা বলে, না আই উইল টক অ্যাবাউট ডিফারেন্ট ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট ডিফারেন্ট টপিক, এইভাবে কথা বলে। বাট এই একটা শব্দকে দুইবার কখনো ইংলিশে উচ্চারণ করা যায় না, এটাকে রিডান্ডেন্সি বলা হয়, দ্বিরুক্তি। বাংলায় আমরা এরকম অনেক কথা বলে থাকি, যেমন সে নাচতে নাচতে স্কুলে যায়, হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং, এরকম ড্যান্সিং ড্যান্সিং দুইবার বলা যায় না। সে গান গাইতে গাইতে ভাত খায়, হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং, এগুলো হয় না। অর্থাৎ একটা ওয়ার্ডকে দুইবার ব্যবহার করলে সেটাকে রিডান্ডেন্সি বলে। তো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আপনি যদি নাউনের ব্যবহার করেন, অন কাইন্ডস অফ রিডান্ডেন্সি কাজ করে। অর্থাৎ ইংলিশে যখন একটা একটা সাবজেক্ট সম্পর্কে আপনি বিভিন্ন কথা বলতে যাবেন, তো প্রত্যেকটা জায়গায় ওই সাবজেক্টের নাম মেনশন করা, অর্থাৎ নাউনের ব্যবহার করা, এটা রিডান্ডেন্সির ভিতরে পড়ে। এই জন্য একদম শুরুর সেন্টেন্সটাতে সাবজেক্টটা রেখে বাকিগুলোতে নাউনের পরিবর্তে যদি আপনি প্রোনাউনের ব্যবহার করেন, তাহলে রিডান্ডেন্সির প্রবলেম দূর হয়। একটা সেন্টেন্স দেখতে, বলতে বা লিখতে অনেক বেশি সুন্দর লাগে। এজন্যই মূলত এই প্রোনাউনের উদ্ভব বা উৎপত্তিটা হয়ে থাকে। অর্থাৎ মনে করেন করিম ইজ আ গুড বয়, করিম একটা ভালো ছেলে। আবার আমি যদি বলি যে করিম গোস টু স্কুল এভরিডে, করিম প্রতিদিন স্কুলে যায়। আবার আমি যদি বলি যে করিম রিডস ইন ক্লাস 10, করিম দশম শ্রেণীতে পড়ে। এই প্রত্যেকটা জায়গায় করিম না বলে প্রথমটাতে করিম রেখে বাকি জায়গাগুলোতে করিমের পরিবর্তে আমি যদি হি এর ব্যবহার করি, এটাকেই আমরা প্রোনাউন বলি, তাই না? আমরা সবাই জানি এটা। তো এই প্রোনাউনের ব্যবহারটা মূলত হয় ওই রিডান্ডেন্সি প্রবলেমটা দূর করার জন্য। প্রত্যেকটা জায়গায় নাউনের ব্যবহার, এটা দূর করার জন্য প্রোনাউনের ব্যবহারটা হয়। এখন দেখেন there are several different kinds of pronoun. These are personal pronouns, demonstrative pronouns, interrogative pronouns, indefinite pronouns, possessive pronouns, reciprocal pronouns, relative pronoun, reflexive pronoun, intensive pronoun. আপনারা যারা, আমি একটা কথা আপনাদের বারবার বলছি যে আমার এই কোর্সটা সবার জন্যই ইফেক্টিভ, পারফেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট, সেইভাবে আমি ডিজাইন করেছি। তো আপনারা যারা এখানে আছেন লেখাপড়া বেশি জানেন না, বা গ্রামারটা শেখার ইচ্ছা না, গ্রামার শিখতে চান না, শুধু স্পোকেন ইংলিশ ডেভেলপ করতে চান বা ইংলিশে কথা বলা শিখতে চান, তাদের এত ডিপলি গ্রামার না জানলেও চলবে। বাট যারা গ্রামার শিখতে চান তাদের এখানে একটু অ্যাটেনশন দিতে হবে। এখন যারা চান বা চান না, যেটাই করেন না কেন, এই জিনিসগুলোকে অতটা ফোর্সফুলি নেওয়ার দরকার নেই, অতটা অ্যাটেনশনের সাথে নেওয়ার দরকার নেই। আপনাকে যে এই প্রোনাউনের ক্লাসিফিকেশন এইগুলো দেখতে, এগুলো যে মুখস্থ করতে হবে, এগুলো যে নোট করতে হবে, না, কোনো কিছুই করা লাগবে না। কি করতে হবে সেটা আমি লাস্টে বলবো। এখন আমি যে কথাগুলো বলছি, আমি যে লেকচার গুলো দিচ্ছি, শুধুমাত্র সেগুলোই শুনবেন।
আমি আবারও বলছি, কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। এইগুলো যে আমার মুখস্থ রাখতে হবে, নোট করতে হবে, না, কোনো কিছুই না, একদম সিম্পলি এগুলোকে নিতে হবে। সেটা কিভাবে কি করতে হবে আমি শেষ করি, লাস্টে আমি সবই বুঝাই দিব আপনাদের। শুধুমাত্র ধৈর্য ধরে দেখেন, ধৈর্য না থাকলেও একটু দেখার চেষ্টা করেন, আমি লাস্টে সবই বুঝাই দিব। কারণ গ্রামাটিক্যাল ক্লাস সবার ব্রেনে থাকবে না, কিন্তু তারপরেও জাস্ট যে কথাগুলো বলছি একটু দেখে যান, জিনিসগুলোর সঙ্গে একটু পরিচিত হন, একটু নামটা জেনে রাখেন। একদম আপনি ভুলে যান সমস্যা নেই, বাট জেনে যান। একটু একদম অপরিচিত বা আনফ্যামিলিয়ার হলে কখনো হয় না। তো আমি কি বলছি, প্রথমত প্রোনাউন 8 প্রকার, এইখানে 9টা প্রকার ভেদ আছে। এই যে লাস্টের যেটা, এটা হচ্ছে এই রিফ্লেক্সিভ থেকে বের হয় ইন্টেন্সিভ, রিফ্লেক্সিভের পেট থেকে ইন্টেন্সিভ বের হয়। এটা বাদে বাকি উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে মেইন প্রোনাউনের ক্লাসিফিকেশন। 8 প্রকার প্রোনাউন এখানে আছে: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার দেখেন এই পার্সোনাল প্রোনাউনটা কি, একটু বোঝার চেষ্টা করেন। পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। The personal pronouns are pronouns that refers to a certain person, things or group। অর্থাৎ যেটা পার্সন, ব্যক্তি অথবা বস্তুকেও আমার এখানে ইন্ডিকেট করতে পারে। আই, উই, ইউ, হি, শি, দে আর দ্য পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন আবার 2 প্রকার। একটাকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ যেটা একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বসে। আরেকটাকে বলা হয় অবজেক্টিভ প্রোনাউন, যেটা একটা সেন্টেন্সের ভার্বের পর অবজেক্টের স্থানে বসে। যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে সেগুলো সাবজেক্ট প্রোনাউন। দিস প্রোনাউন ক্যান বি দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স অর ক্লজ। দিস প্রোনাউনস আর কল্ড সাবজেক্ট প্রোনাউন। অর্থাৎ আই মানে আমি, উই মানে আমরা, হি মানে সে, শি মানে সে, দে মানে তারা, ইট মানে এটা। এই ওয়ার্ড গুলো শুরুতে সাবজেক্টের স্থানে আমরা বসাই। যেমন আই লাভ ব্যানানা, আমি কলা পছন্দ করি। অর্থাৎ এটা পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। হি অ্যান্ড আই হ্যাড আ ডিল, তার এবং আমার ভিতরে একটা ডিল বা একটা চুক্তি ছিল। সো হি অ্যান্ড আই এই দুটোই আমার সাবজেক্টিভ প্রোনাউন। দে শুড গো ফর স্টাডি ট্যুর, দে মানে তারা, সো তাদের শিক্ষা সফরে যাওয়া উচিত। শুড গো, যাওয়া উচিত। তাহলে এই আই, উই, হি, শি, দে এগুলো হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম। আর অবজেক্টটা কি, যেটা ভার্বের পরে অবজেক্টের স্থানে থাকে। আমি কি বললাম, যে নাউন বা প্রোনাউন একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বসতে পারে অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে বসতে পারে। যেমন মি, আস, হিম, হার, দেম। রাতুল লাভস হার, রাতুল তাকে ভালোবাসে। এই হার মানে এটা হচ্ছে শি এর অবজেক্টিভ ফর্ম। অর্থাৎ এই হার দেখে আমি বুঝতে পারছি এটা কোনো একটা মেয়েকে ইন্ডিকেট করছে। ইউ শুড ওয়ার্ন দেম, তোমার তাদেরকে সতর্ক করা উচিত। ইউটা সাবজেক্টিভ প্রোনাউন, বাট এই যে দেম, এটা হচ্ছে দে এর অবজেক্টিভ ফর্ম। দে মানে তারা, দেম মানেও তারা। বাট যদি আমি সাবজেক্টে তারা বলি, যেমন তাদের শিক্ষা সফর যাওয়া উচিত, তাহলে দে শুড গো ফর স্টাডি ট্যুর। কিন্তু আমি যদি বলি তোমার তাদেরকে সতর্ক করা উচিত, অর্থাৎ এখানে অলরেডি আমি একটা সাবজেক্ট বলতেছি, তোমার তাদেরকে সতর্ক করা উচিত, অর্থাৎ তারাটা এখানে অবজেক্ট। অবজেক্টে যদি হয় আমার দে এর পরিবর্তে দেম বসবে। প্লিজ টেক ইট সিরিয়াসলি, এই ইটের সাবজেক্ট ফর্মও ইট, অবজেক্টও ইট। এটা শুধু এইখানে না, এই জিনিসগুলোর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগে, ন্যারেশনের ক্ষেত্রে কাজে লাগে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। এই যে জিনিসটা আমি পড়াচ্ছি, ইংলিশে একটা টপিক পড়লে যদি সেটা ভালোভাবে জানা যায়, আর 2-3টা টপিক অটোমেটিক্যালি জানা হয়ে যায় বা পারা হয়ে যায়। বাট এই বেসিক জায়গাগুলো সম্পর্কে যদি কনসেপ্ট না থাকে, আপনাকে কেউ যদি বলে ভয়েস চেঞ্জ করাতে, আপনাকে কেউ যদি বলে ন্যারেশন করাতে, সেই সমস্ত জায়গায় এদের কথা চলে আসবে, এদেরকে আমি মেনশন করবো, কিন্তু আপনি তো বুঝবেন না আমি যখন আপনাকে পড়াবো। হ্যাঁ, যে সাবজেক্ট প্রোনাউন কি, অবজেক্ট প্রোনাউন কি, এই জন্য আগে এগুলো শিখে যেতে হয়, তাহলে ওই অ্যাডভান্স গ্রামাটিক্যাল বিষয়গুলো অনেক ভালোভাবে পারা যায়। এইখানে দেখেন একটা টেবল আছে, প্রথমে লেখা আছে যে পার্সোনাল প্রোনাউন, সাবজেক্ট আর অবজেক্ট। এরপরে দেখেন আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন না কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে জানেন? অ্যাডজেক্টিভের ডেফিনিশনটা কি? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে, বিশেষায়িত করে, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আবার আছে দেখেন পজিটিভ প্রোনাউন, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, পজিটিভ অ্যাডজেক্টিভ আবার পজিটিভ প্রোনাউন। আবার আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা হচ্ছে রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়। প্রতিফলিত হওয়া মানে কি?
আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের মুখটা দেখা যায় না, এইভাবে নিজের দিকে এই কথাগুলো ফিরে আসে। তাহলে আমি যদি পরপর একটু পড়ি, আমি একটু পড়ি, তারপর আমি প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাদের, একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করতে হবে। দেখেন, আই, মি, মাই, মাইন, মাইসেলফ। তো আমাদের শিখতে হবে কোনটার ব্যবহার কোথায় হয়, কোনটার অ্যাকচুয়াল অর্থটা ঠিক কেমন। ইউ, ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োরসেলফ। হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ। শি, হার, 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 হারসেলফ। উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ। দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলফ। ইট, ইট, ইটস, ইটস, ইটসেলফ। ইউ, ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োরসেলফস। এরপর হচ্ছে হু, হুম, হুস। এখন এই যে প্রোনাউন গুলো, আমি জিনিসটা কি একটু বুঝাই বলি। মনে করেন আমি এরকম একটা সেন্টেন্স লিখতেছি যে আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আবার আমি যদি বলি শি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। আবার আমি যদি বলি দিস ইজ মাই পেন, এটা আমার কলম। আবার আমি যদি বলি দিস পেন ইজ মাইন, এর বাংলা অর্থটা হচ্ছে এই কলমটি আমার, এটি আমার কলম। আরো বেশি জোর দিয়ে বলা বোঝায়, বেশি অধিকারে নেওয়া বোঝায়। তো আই হ্যাভ আ পেন, এই আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। আই মানে আমার একটা কলম আছে। শি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল, এটা পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। দিস ইজ মাই পেন, এটা আমার কলম, এটা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ। এই মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, এগুলোকে অ্যাজেক্টিভ বলা হয়। অ্যাজেক্টিভ কেন? অ্যাজেক্টিভ হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যারা অন্য কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই বা বিশেষায়িত করে। অর্থাৎ এই মাইটা পেনকে মডিফাই করছে, যে কলম, আমার কলম, কার কলম, আমার কলম, অর্থাৎ এটা অ্যাজেক্টিভ। আরেকটা নাউনকে মডিফাই করছে, যে ওয়ার্ড অন্য আরেকটা নাউনকে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। প্রোনাউন মূলত কি? প্রোনাউনের ডেফিনেশন কি? প্রোনাউন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড, যে ওয়ার্ড একটা সেন্টেন্সে সাবজেক্টের পরিবর্তে বসে, অর্থাৎ নাউনের পরিবর্তে বসে। অর্থাৎ নাউনের পরিবর্তে বসা মানে যদি প্রোনাউন হয় কোনো ওয়ার্ড, তাহলে সে অবশ্যই সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে থাকবে এবং তারপরে ভার্ব থাকবে। সেই ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করবে না। অথবা অবজেক্টেও যদি থাকে, আমার ফুল স্টপ বসবে বা অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে, কিন্তু অন্য আরেকটা নাউন বা প্রোনাউন বা কোনো ওয়ার্ডকে মডিফাই করবে না। জিনিসটা কেমন জানেন? এই দেখেন, দিস ইজ মাই পেন, এই মাইটাকে আমি বললাম যে এটা একটা অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ। কিন্তু দিস পেন ইজ মাইন, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে এই কলমটি আমার, এটি আমার কলম। এই মাইন শব্দটাকে বলা হয় পজিটিভ প্রোনাউন। এবং এটা কিন্তু প্রোনাউন, কারণ কি বলেন তো? দেখেন, এই মাইনের পরে ফুল স্টপ আছে। এই মাইন কি অন্য কোনো নাউনকে সাথে নিয়ে বসছে? অন্য কোনো নাউনের জন্য বসছে? অন্য কোনো নাউনকে ইন্ডিকেট করছে, মডিফাই করছে? না, জাস্ট একা একা বসছে। অর্থাৎ অবজেক্টের স্থানে থাকলে সেটা প্রোনাউন, সাবজেক্টে থাকলে সেটা নাউন। দেখবেন আরেকটা জিনিস, দেখেন, দিস ইজ মাই পেন, এই যে দিস যে শব্দটা আছে, এই দিস শব্দটার পরে আমার এখানে একটা ভার্ব আছে, ইজ। এই ইজ ভার্ব আছে মানে এই দিসটা কিন্তু আমার এখানকার সাবজেক্ট। সাবজেক্ট মানে এটা আমার প্রোনাউন। এইটাকে কি বলা হয় জানেন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, পরের সেন্টেন্সে দেখেন লেখা আছে দিস পেন ইজ মাইন। এইখানে যে দিসটা আছে, এই দিসটা কিন্তু আমার সাবজেক্ট বা এই দিসটা আমার প্রোনাউন না। কারণ কি জানেন? এই দিসের পরে আরেকটা ওয়ার্ড আছে পেন, তারপরে কি আমার ভার্ব আছে ইজ। অর্থাৎ এই সেন্টেন্সের এই পেনটা মূলত নাউন এবং এইটাই মূলত হেড ওয়ার্ড বা মেইন সাবজেক্ট। এই পেনকে মডিফাই করেছে দিস শব্দটা। একসঙ্গে দুটো ওয়ার্ড, দিস পেন একটা নাউন ফ্রেজ বা একটা কম্পাউন্ড নাউন। কিন্তু এই দিস আলাদাভাবে যদি আমি বলি অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা একটা অ্যাডজেক্টিভ। কারণ কি? আরেকটা নাউনকে মডিফাই করছে, এরপর আরেকটা নাউন আছে পেন। অর্থাৎ দিস পেনকে মডিফাই করছে এখানে, এই জন্য এই দিসটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এই মাই পেনকে মডিফাই করছে, এই জন্য এই মাইটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। এই দিসটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেট করে, নির্দেশ করে। কিন্তু দিস ইজ মাই পেন, এই দিসটা অ্যাডজেক্টিভ না, এটা প্রোনাউন। কেন প্রোনাউন? কারণ এটা অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে না, এর পরে আর কোনো নাউন নেই, কোনো প্রোনাউন নেই, ডিরেক্টলি ভার্ব আছে, তার মানে এটাই সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? এটা প্রোনাউন, এটা কোনো অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্টে বসে না, সাবজেক্টে নাউন বা প্রোনাউনই বসে।
আবার এই যে মাইন, এটা অবজেক্টে বসছে, এরপরে ফুল স্টপ আছে, এটা অন্য কোনো নাউনকে বা প্রোনাউনকে, অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করতেছে না, জাস্ট একাই বসছে। তো এই মাইন আর এই যে দিস, এই দুটো আমার কিন্তু প্রোনাউন। এই মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, এই দিসটা হচ্ছে পজিটিভ, সরি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই মাইটা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ, আর এই দিস পেন, এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। অর্থাৎ জিনিসটা কি জানেন, আমি আরেকটু বুঝাই বলবো। আমার এই যে প্রোনাউনের যে ক্লাসিফিকেশন গুলো আপনারা এখানে দেখছেন, তো এটা তো নাউন, কোথায় গেল প্রোনাউন? আমার এখানে যে প্রোনাউনের ক্লাসিফিকেশন গুলো আমি প্রথমে বললাম না, যে প্রোনাউন 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউনের কিছু ক্লাসিফিকেশনের সঙ্গে আমরা নেক্সট ক্লাসে অ্যাডজেক্টিভ পড়বো। অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মিল আছে অনেকগুলো। অর্থাৎ এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন থাকে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও থাকে। ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও আছে। পজিটিভ প্রোনাউন যেমন আছে, পজিটিভ অ্যাডজেক্টিভও আছে। এবং তার যে এক্সাম্পল, তার যে উদাহরণ, সেগুলোও সেম। বাট আমি পার্থক্য করব কিভাবে? যদি দেখি সেই ওয়ার্ড গুলো অন্য আরেকটা নাউনকে মডিফাই করতেছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যদি দেখি কাউকে মডিফাই না করে একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বসছে এবং তারপরে ভার্ব থাকতেছে, অবজেক্টে থাকলে ফুল স্টপ বসতেছে, বা অন্য কাউকে মডিফাই করতেছে না, তাহলে সেটা প্রোনাউন। আরো ডিটেলস আমি বলছি, একটু ধৈর্য ধরেন, কারণ গ্রামার বুঝতেও একটু কষ্ট হয়, বোঝাতেও কষ্ট হয়। তো ধৈর্য ধরতে হবে, আমি সবই সুন্দরভাবে বুঝাই দিব, আমার ভিতরে যা আছে সবকিছু আমি বলবো। বাট একটু ধৈর্য ধরে ক্লাসটা করেন। একবার শিখে নিতে পারলে, কঠিন জিনিস শিখতে পারলে অনেক আনন্দ লাগে। একবার শিখে নিতে পারলে নিজের ভিতরে আপনি কনফিডেন্ট পাবেন, আপনার নিজেরই ভালো লাগবে। এই জিনিস প্রোনাউন খালি নাম শুনে আসছেন, প্রোনাউন মানে সর্বনাম, কিন্তু এইভাবে কখনোই আপনারা দেখেননি এই জিনিসগুলোকে। এই জন্য বলছি একটু ভালোভাবে দেখেন, এটা আপনাদের জন্যই বেনিফিটেড হবে। তো দেখেন, লেখা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশক, নির্দেশ করে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো যখন, এগুলো সাধারণত অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। দেখছেন কি বলছে? এগুলো সাধারণত অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্ব থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। যেমন দিস, দোজ, দ্যাট, দিস আর দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন শুড আই ব্রিং দোজ, আমার কি ওগুলো আনা উচিত? এই দোজ এর পরে দেখেন জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ কাউকে কিন্তু মডিফাই করতেছে না, সেটা প্রোনাউন। দিস ইজ দ্য লাস্ট অন দ্যাট আই লেফট দ্য রুম, এই দিস এর পরে ইজ আছে, অর্থাৎ এটাও কাউকে মডিফাই করতেছে না, সাবজেক্টের স্থান আছে, এটাও প্রোনাউন। এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ আর বিউটিফুল, এই দোজ এর পরে আর আছে, ভার্ব আছে, তো কাউকে মডিফাই করতেছে না। আমি যদি এখানে বলতাম যে দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল, তখন কিন্তু এই দোষটা প্রোনাউন থাকতো না, এটা হয়ে যেত আমার অ্যাজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, এই ফ্লাওয়ার্স কে মডিফাই করে। কিন্তু জাস্ট বলছে দোজ আর বিউটিফুল, দোজ মানে ওগুলো, ওগুলো সুন্দর বলা যায়, তো এটা সাবজেক্টের কাজ করতেছে, তার মানে এটা প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, অর্থাৎ আমি যদি বলি, মনে করেন আপনি একটা লাইব্রেরিতে গেছেন, লাইব্রেরি ম্যানের কাছে আপনি একটা বই চাচ্ছেন। এখন আপনি তাকে বলছেন যে আই নিড দিস বুক, আমার এই বইটা দরকার। কি বলছেন? আই নিড দিস বুক, আমার এই বইটা দরকার। অর্থাৎ আপনি এমন একটা বই চাচ্ছেন যে বইটা আপনার খুব কাছেই আছে, তো দিস মানে এটাই। আবার এমন একটা বই আপনি চাচ্ছেন যেটা লাইব্রেরিয়ান বা আপনার কাছ থেকে অনেক দূরে আছে, ও ওই বুক শেলফের উপরে রাখা। তো এই সিচুয়েশন আপনি বলছেন যে আই নিড দ্যাট বুক, আমার ওই বইটা দরকার। আবার আপনার কাছেই আছে, অনেকগুলো বই আপনার লাগবে, তখন আপনি বলতে পারেন আই নিড দিস বুক। আবার দূরে আছে অনেকগুলো বই, বুক সেলফের উপরে রাখা, আপনার লাগবে, তখন আপনি বলতে পারেন আই নিড দোজ বুকস। অর্থাৎ এই মিনিং গুলো আগে একটু বুঝে রাখেন। দিস মানে এটি, দ্যাট মানে ওটি, মানে দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিজ মানে এগুলো, দোজ মানে ওগুলো। এখন এই দিস, দ্যাট, দিস, দোজ, এই যে চারটা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এই বুককে মডিফাই করছে। প্রত্যেকটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ড আছে নাউন, সেটা হচ্ছে এই বুক। অর্থাৎ এই ওয়ার্ড গুলো অ্যাজ এ পার্ট অফ স্পিচ আমার কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু আমার অ্যাডজেক্টিভ। কিন্তু এগুলো প্রোনাউন কখন হয়? যখন সাবজেক্টের স্থানে থাকে এবং এরপরে ভার্ব বসে। যেমন ওই যে তিনটা উদাহরণ দিলাম, দোজ আর বিউটিফুল, শুড আই ব্রিং দোজ, হ্যাঁ, দিস ইজ দ্য লাস্ট অন, অথবা এই যে একটা সেন্টেন্স ছিল যে দিস ইজ মাই পেন, এটা আমার কলম।
হ্যাঁ, তাহলে এই দিস, দ্যাট, দোজ, দিস যদি সাবজেক্টের স্থানে বসে এবং এদের পরে যদি ভার্ব থাকে, এরা যদি অন্য কোনো ওয়ার্ডকে, অন্য আরেকটা নাউনকে মডিফাই না করে, তাহলে এটা আমার প্রোনাউন। হ্যাঁ, তাহলে এই মাইনের ব্যবহার কি এটাও তো বুঝতে পারছেন যে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আওয়ার, ইওর, দেয়ার, এগুলো। এদের পরে দিস ইজ মাই পেন, ইট ইজ হার ক্যাট, ইট ইজ দেয়ার হোম, এইভাবে দেয়ার, আওয়ার, ইওর এরপরে অবশ্যই অবশ্যই নাউন বসে। কিন্তু এই মাইন, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স, হার্স এগুলোর পরে কখনো নাউন প্রোনাউন বসে না, এদের পরে ফুল স্টপ বসে যায়, এরা নিজেরাই একটা অবজেক্ট। তো এই জন্য এদেরকে বলা হয় পজিটিভ প্রোনাউন। এবং অর্থটা একটু বেশি চাপ দিয়ে, বেশি জোর প্রয়োগ করে বলা বোঝায়। দুটো সেন্টেন্সের পার্থক্য কি? দিস ইজ মাই পেন, এটি আমার কলম। দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, এটি আমার, আমার ছাড়া আর কারণ। হ্যাঁ, এরপর দেখেন ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন্স আর ইউজড টু আস্ক অর মেক এনি কোশ্চেনস। হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ আর দ্য ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ মানে কি? যারা প্রশ্ন করে, অর্থাৎ হু মানে কে, হুইজ মানে কোনটি, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হুজ মানে কার, এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তো এদের পরে এই ইন্ট্রোগেটিভের অ্যাডজেক্টিভও আমার আছে। যদি আপনি দেখেন এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর পরে ভার্ব আছে, তাহলে সেটা আমার প্রোনাউন। কিন্তু যদি দেখেন ভার্ব না থেকে নাউন আছে, অন্য আরেকটা ওয়ার্ড কে মডিফাই করতেছে, তাহলে সেটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। কেমন? যেমন হু ইজ ইউর ফ্রেন্ড, কে তোমার বন্ধু। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর আ মিল, তুমি মিলে কি চাও। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এই যে হু, হোয়াট, হুম সেন্টেন্সে সাবজেক্টের স্থানে আছে এবং এদের পরে ভার্ব আছে, তার মানে এগুলো প্রোনাউন। প্রোনাউন কোন প্রোনাউন? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কিন্তু এই সেন্টেন্সটা আমি যদি এইভাবে বলতাম, এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর আ মিল, আমি যদি এটাকে এইভাবে বলতাম যে হোয়াট কাইন্ডস অফ মিল ডু ইউ ওয়ান্ট, কোন ধরনের খাবার তুমি চাও। হোয়াট কাইন্ড অফ মিল ডু ইউ ওয়ান্ট, এই সেন্টেন্সটা কি হতো জানেন? হোয়াট কাইন্ড অফ মিল ডু ইউ ওয়ান্ট, এই সেন্টেন্সটায় আমার এই হোয়াট এর পরে কাইন্ড অফ মিল আছে, অর্থাৎ একটা নাউন আছে। তার মানে এই হোয়াটটা হচ্ছে আপনার কি, এই ওয়ার্ডটাকে আমরা বলবো যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটা প্রোনাউন না, এটা প্রোনাউন না। অর্থাৎ আমি এইখানে যে সেন্টেন্স গুলো তৈরি করতেছিলাম, মনে করেন আমি যদি বলি যে হুইচ ইজ ইয়োর পেন, এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে যে কোন কলমটি তোমার। এই যে হুইচ, এরপরে আমার কি আছে? ভার্ব আছে, ইজ আছে। তার মানে এই হুইচটা আমার একটা প্রোনাউন এবং এটাকে বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু আমি যদি এইভাবে কথা বলতাম, হুইচ পেন ইজ ইয়োর্স, এর বাংলা অর্থ হচ্ছে কোন কলমটি তোমার। হুইচ ইজ ইয়োর পেন, কোনটি তোমার কলম। আর হুইচ পেন ইজ ইয়োর্স, কোন কলমটি তোমার। এই হুইচটা হচ্ছে আমার এই পেনকে মডিফাই করছে। তো এই হুইচটা হচ্ছে আমার ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। ইওর পেন, এই ইওরটা হচ্ছে পেনকে মডিফাই করছে, এই ইওরটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু হুইচ পেন ইজ ইয়োর্স, এই ইওর কাউকে মডিফাই করছে না, অবজেক্টের স্থানে বসছে, এরপরে জিজ্ঞাসা চিহ্ন, তার মানে এটা আমার পজেসিভ প্রোনাউন। তাহলে এই উপরের ইওর পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এরপরে নাউন আছে। পরের ইওর পজেসিভ প্রোনাউন, কারণ এরপরে জিজ্ঞাসা চিহ্ন আছে, এরা অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করছে না। এই প্রথম যে হুইচ, এরপরে ভার্ব আছে, তার মানে এটা প্রোনাউন, এটা সাবজেক্ট। বাট দ্বিতীয় হুইচ যেটা, এরপরে আরেকটা ওয়ার্ড, আরেকটা নাউন আছে, তারপরে কি ভার্ব বসে। সো আরেকটা নাউন আছে, সেটা হচ্ছে পেন। তার মানে এই হুইচটা পেনকে মডিফাই করে, তার মানে এই হুইচটা হচ্ছে আমার ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। এই যে উপরের যে দিস, এরপরে ইজ আছে অর্থাৎ ভার্ব আছে, তার মানে এই দিসটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর নিচের যে দিস, এরপরে পেন আছে অর্থাৎ আরেকটা নাউনকে মডিফাই করতেছে, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে মোট কথা হচ্ছে এই মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, দিস, দ্যাট, দোজ, দিস, হু, হুইজ, হট, হুজ যাই থাকুক না কেন, ডেমনস্ট্রেটিভ, ইন্ট্রোগেটিভ বা পজিটিভ, এই প্রোনাউন গুলো যদি দেখেন সাবজেক্টের স্থানে আছে এবং তারপরে যদি ভার্ব থাকে, তাহলে সেটা প্রোনাউন। অবজেক্টের স্থানেও যদি থাকে, তারপরে যদি ফুল স্টপ থাকে বা জিজ্ঞাসা চিহ্ন যাই থাকুক, অন্য কোনো ওয়ার্ডকে যদি মডিফাই না করে, সেটা প্রোনাউন। কিন্তু যদি দেখেন এই সেম ওয়ার্ডস গুলোর পরে আরেকটা নাউন আছে, এই ওয়ার্ডস গুলো অন্য আরেকটা নাউনকে মডিফাই করতেছে, তার মানে এই ওয়ার্ড গুলো
অ্যাডজেক্টিভ। অনেকক্ষণ ধরে একটা কথা নিয়ে একটা জায়গা নিয়ে পড়ে থাকলাম বা বললাম, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। কেউ কি একটু বুঝতে পারছেন কি বললাম এই জায়গাটাতে? হ্যাঁ, স্যার জি স্যার। জটিল মনে হলে বলতে হবে। আচ্ছা, এরপর দেখেন আরেকটু সামনের দিকে আসি, তারপরে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, জটিল লাগবে না, সহজ হয়ে যাবে সবকিছু। দেখেন আরেকটু সামনে আসি। আহ, এরপর পজিটিভের কথা তো বললাম। দেখেন রিলেটিভ প্রোনাউন এই জিনিসটা কি? বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। অর্থাৎ এটা রিলেট করে। রিলেট করে মানে কি জানেন? কানেক্ট করে। অর্থাৎ এর এক্সাম্পল গুলো একটু দেখেন তো। দ্যাট, হুইচ, হু, হুম, হুজ, হোয়ার আর দ্য রিলেটিভ প্রোনাউন। এখন এই এক্সাম্পল গুলো আমরা কোথায় দেখছি? এই ইন্টারোগেটিভ প্রোনাউনে, অর্থাৎ হু, হুইচ, হোয়েন, হোয়াট, হুজ। তাহলে WH ওয়ার্ড যখন সেন্টেন্সের শুরুতে বসে, প্রশ্ন করার জন্য বসে, তখন এগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। যেমন সেখানে আমার হুইচ মানে কোনটি, হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে কার, হায়ার মানে কোথায়, এইরকম মিনিং দেয় কিন্তু। বাট যখন আপনি এটাকে রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করবেন, তখন এরা কোনো কোশ্চেন তৈরি করে না, এরা কানেক্টরের কাজ করে। একটা সেন্টেন্সের দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ বা দুইটা ক্লজ কে কানেক্ট করে, জোড়া লাগায়, রিলেট করে। আর যখনই এরা রিলেট করার জন্য বসে থাকে এই WH ওয়ার্ড গুলো, তখন এদের অর্থ ক এর পরিবর্তে জ হয়। ক এর পরিবর্তে জ হয় মানে কি? হুইচ মানে যেমন কোনটি, যদি এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, হুইচ এর মানে হয় যেটি। হু মানে কে, রিলেটিভ প্রোনাউন হলে হু এর মানে যে। হুম মানে কাকে, রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হলে হুম মানে যাকে। হুজ মানে যার। হুজ মানে, হোয়ার মানে যেথায় বা যেখানে। এরকম একটা অর্থ আমার এরা দিয়ে থাকে। এটা কোনো প্রশ্ন তৈরি করে না, জাস্ট ফুল স্টপ বসে, আলাদা দুইটা সেন্টেন্স, ওয়ার্ড বা ফ্রেজকে কানেক্ট করে, রিলেট করে, জোড়া লাগায়। রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন সেম এক্সাম্পল, বাট ইন্টারোগেটিভ প্রোনাউন কোশ্চেন তৈরি করার জন্য ব্যবহৃত হয়। হুইচ মানে কোনটি, হু মানে কে, হুম মানে কোথায়, সেন্টেন্সের শুরুতে বসে। আর এরা সেন্টেন্সে মূলত মাঝামাঝি জায়গায় বসে মোস্ট অফ দ্য টাইম। যেমন দ্য ম্যান, এই মানুষটা, হু হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল, যে কালো সানগ্লাসটা পরে আছে সে আমার আঙ্কেল। দিস ইজ দ্য প্লেস, এটা সেই জায়গা। ওয়ার আই লিভড ফর 2 ইয়ার্স, যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। ওয়ার আই লিভড ফর 2 ইয়ার্স, যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। অর্থাৎ এই দিস ইজ দ্য প্লেস, এটা একটা ক্লজ, একটা সাবজেক্ট একটা ভার্ব এখানে আছে। আই লিভড ফর 2 ইয়ার্স, এটা আলাদা আরেকটা ক্লজ, এখানেও একটা সাবজেক্ট ভার্ব আছে। এই দুইটা আলাদা ক্লজ কে এই ওয়্যার শব্দটা কানেক্ট করছে, এবং ওয়্যার মানে এখানে কোথায় না, যেথায় বা যেখানে। বাংলা অর্থটা কি? এটা সেই জায়গা যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। দ্য শার্ট, এই শার্টটা, দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে ওয়ার এক্সিলেন্ট, যেটা আমি গতকাল কিনেছিলাম খুবই সুন্দর ছিল। তো এই দ্যাটও একটা রিলেটিভ প্রোনাউন, যেটি বোঝায়, যেটা যেটা। এরপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের উপরে আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে সেশন গুলো থাকবে, তখন আপনারা ডিটেলসে ক্লাস পাবেন। এরপর দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করে মানে প্রতিফলিত হয়। অর্থাৎ আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের মুখটা দেখা যায় না, এগুলো ঠিক তেমন। They end with self or selves, himself, herself, myself, themselves are the example of reflexive pronoun. অর্থাৎ একটা কথা নিজের দিকে ফিরে আসে। আমরা বলি না যে এখন আমি আমার সম্পর্কে বলবো আপনাদের সামনে, নাও আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আই মাইসেলফ। আমি যদি বলি যে সে আত্মহত্যা করলো, আত্মহত্যা করা মানে কি? নিজেকে নিজে মেরে ফেলা। তাহলে ইংলিশটা কি হয়? শি কিল্ড হারসেলফ, হি কিল্ড হিমসেলফ। অর্থাৎ নিজের দিকে কথাটা ফিরে আসে। সাবজেক্ট হি, এরপর একটা ভার্ব, দেন হিমসেলফ। সাবজেক্ট শি, এরপর একটা ভার্ব, দেন হারসেলফ। সাবজেক্ট আই, এরপর একটা ভার্ব, দেন মাইসেলফ। অর্থাৎ একটা কথা বা একটা কাজ নিজের দিকে
ফিরাই নিয়ে আসা, এখানে রিফ্লেক্ট করে বা প্রতিফলিত হয়ে এটা হয়ে থাকে। যেমন হি কিল্ড হিমসেলফ, সে তাকে হত্যা করলো, তাকে মানে কি, সে নিজেকে নিজে হত্যা করলো, মানে কি সে আত্মহত্যা করলো। সেই হিমসেলফ কে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। দে হার্ট দেমসেলফ ওয়েন দে ট্রিপড অন দ্য স্টেয়ার, যখন তারা উপরে উঠছিল তারা তাদেরকে ব্যথা দিল, অর্থাৎ তারা নিজেদেরকে ব্যথিত করলো। দে দেমসেলফ, হ্যাঁ, আই টোল্ড মাইসেলফ নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম, অর্থাৎ আমি আমাকে বলি মূল্যবান সময় নষ্ট করো না। অনেক সময় আমরা নিজেরা নিজেদের সঙ্গে কথা বলি না, সো আই মাইসেলফ। হ্যাঁ, এরপর দেখেন একটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন। এটা কি? এটা হচ্ছে জোর করে বলা বোঝায়, অর্থাৎ এই যে এক্সাম্পল গুলো এখানে দেখছিলেন, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনের মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, এই এক্সাম্পল গুলোই থাকবে, বাট এরা সাবজেক্টের পরেই বসে যায়। আমার রিফ্লেক্সিভ প্রোনাউনে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আছে। কিন্তু এই ইন্টেন্সিভ প্রোনাউনটা কি দেখেন, বাক্যে দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসাবে বসে। তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থকে বেশি জোর প্রয়োগ করে। এজন্য এগুলোকে এমপ্যাথিক বা ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। কি বলছে? কখনো কখনো এই রিফ্লেক্সিভ অবজেক্ট গুলো, রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্টের পরেই বসে যায় বাক্যকে বেশি জোর প্রয়োগ করে বলার জন্য। যেমন আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, এর মানে কি, আমি নিজেই আমার কাজ সম্পন্ন করেছিলাম। হি হিমসেলফ অ্যানাউন্স হিজ মেরিট লিস্ট, সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করেছিল। মনে করেন আপনার স্কুলের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে, এখনো রেজাল্ট ঘোষণা করে পারেনি, আপনি রেজাল্ট নিয়ে আসতে গেছেন, তার আগে আপনি নিজের প্রতি এতই কনফিডেন্ট, আপনি নিজের ঢোল নিজে পিটায় বেড়াচ্ছেন, আপনি বলছেন আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। অর্থাৎ হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করলো। দে দেমসেলফ অ্যাটেন্ডেড দ্য সিরিমনি, মনে করেন আপনি একটা বিয়ের অনুষ্ঠান করেছেন, সেখানে আপনার কোনো রিলেটিভসদের দাওয়াত করেন নাই, নিজেরা নিজেরা খাওয়া দাওয়া করে শেষ করে ফেলছেন, তো আরেকজন আপনাকে গালমন্দ করতেছে যে ওরা ওদের মেয়েটাকে বিয়ে দিল, পাড়া প্রতিবেশী কাউকে জানালো না, নিজেরাই কাজ সেরে ফেলছে। সো দে দেমসেলফ অ্যাটেন্ডেড দ্য সিরিমনি, তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। হি হিমসেলফ ইজ মেরিট লিস্ট অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করে দিয়েছে। আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, আমি নিজেই আমার কাজ সম্পন্ন করেছি। তাহলে এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, আপনারা কি কখনো ভাবছেন যে একটা সেন্টেন্সের সাবজেক্টের পরে এরকম মাই সেলফ হিমসেলফ বসতে পারে? যে কোনো সেন্টেন্স তৈরির নিয়ম কি বা ফাংশন কি? সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে আমার এক্সটেনশন বসে। কিন্তু ভার্ব না বসে ভার্বের আগেই এই প্রোনাউন গুলো বসছে। আমি এটা আগে, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমার একটা ম্যাম, একজন প্রফেসর, এই ইন্টেন্সিভ প্রোনাউন ব্যবহার করে কথা বলতো, ইংলিশে লেকচার দিত, তো তো আই মাই সেলফ এইভাবে কথা বলতো। আমি বুঝতাম না, কারণ আমি এই জিনিসটা জানতাম না। কারণ আমি জানি যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্টের পরে ভার্ব থাকে, ভার্ব যদি নাও থাকে বিভিন্ন অ্যাডভার্ব আমরা সাবজেক্টের পরে বসাতে পারি, যেমন আই ইউজুয়ালি, আই জেনারেলি ডু দ্যাট কাইন্ডস অফ থিংস, এই ধরনের ইউজুয়ালি, জেনারেলি, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের অ্যাডভার্ব ব্যবহার করা যায়। কিন্তু কিন্তু আহ এই মাই সেলফ হিমসেলফ সাবজেক্টের পরে বসে এটা কেমন একটা আন করা বা আনকমন না? কিন্তু পরে দেখলাম কি না, এরকমও একটা স্ট্রাকচার আছে যেটাকে বলা হয় এমপ্যাথিক বা ইন্টেন্সিভ প্রোনাউন। নিজের কাজ নিজে জোর দিয়ে বলা, চাপ দিয়ে বলা বোঝাতে এটা ব্যবহার হয়। তো এটা সম্পর্কে যদি আপনার কনসেপ্ট না থাকে, যখন এই ধরনের স্ট্রাকচার আপনি কোনো একটা প্র্যাকটিক্যাল প্যাসেজের ভিতরে দেখবেন, আপনি ইংলিশে রিডিং করতে পারবেন, বাট একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থটা বুঝতে পারবেন না, যে এই সেন্টেন্সটা ঠিক কি বোঝাতে চাচ্ছে, ইনার মিনিংটা কি, অ্যাকচুয়াল থটটা কি। এই সমস্ত বিষয়গুলো কমপ্লিট করতে গেলে বা ইংলিশে প্রফেশনাল হতে গেলে এই জায়গাগুলো সম্পর্কে ধারণা রাখতে হয়। তাহলে এটাকে কি বলা হয়? ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন। এরপর দেখেন ইনডেফিনিট প্রোনাউন। এটা কি? অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডেফিনিট প্রোনাউন ব্যবহৃত হয়। সাধারণত যে শব্দগুলো হয়ে থাকে সেটা হচ্ছে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান, নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং। এইগুলো সবই ইনডেফিনিট প্রোনাউন। অর্থাৎ এই প্রোনাউন গুলো মূলত কি, আমি একটু বলি।
আমাদের আপনি যখন টেন্স শিখবেন, আমি যখন টেন্স শিখাবো, টেন্সের একটা স্ট্রাকচারের রুলস আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস বসে। থার্ড পারসন সিঙ্গুলার মানে হি, শি, ইট অথবা যে কোনো সিঙ্গেল নেম, রহিম, করিম এরকম থাকলে, যেমন আমি যদি বলি সে সুখী হতে চায়, হি ওয়ান্টস টু বি হ্যাপি, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টস হবে। কিন্তু এই যে প্রোনাউন গুলো দেখছেন, এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, এগুলো সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে। অর্থাৎ এই ওয়ার্ড গুলো যদি কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টে থাকে তাহলে ওই ভার্বের সাথে এস বা ইএস বসাতে হবে। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে এগুলো, এদের পরে যে ভার্ব সেটা সিঙ্গুলার হয়। আর অনেকের একটা ভুল ধারণা আমি একটু বলি, অনেকে ভাবে কি যে ভার্বের সাথে এস মানে ভার্ব প্লুরাল, বাট না, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত মানে ওটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। নাউনের সাথে যদি এস, ইএস এগুলো যুক্ত হয় তাহলে প্লুরাল নাউন হয়, কিন্তু ভার্বের সাথে এস যুক্ত মানে এটা সিঙ্গুলার, প্লুরাল না। তো বিষয়টা আমি একটু বলি। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, দেখেন বাংলা অর্থ কি, যে প্রত্যেকে জীবনে সুখী হতে চায়। এই ওয়ান্ট মানে চাওয়া, এর সাথে একটা এস আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে এটা হয়। কিন্তু এই এভরিবডি, নোবডি, সামবডি, সামওয়ান, নো ওয়ান এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন, এবং এই ইনডিফিনিট প্রোনাউন এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে। এগুলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সে বসে তাহলে এদের পরে, মানে সাবজেক্ট হিসাবে বসলে এদের পরে ভার্বের সাথে এস বা ইএস হয়। অন্যান্য ভার্বের ক্ষেত্রেও এদের পরে সিঙ্গুলার ভার্ব বসাতে হয়, যেমন নান ক্যান বিলিভ ইউ, কেউ তোমাকে বিশ্বাস করে না, এনিথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়। এরপর দেখেন আরেকটা আছে, আমি বুঝাই দিচ্ছি, আর একটু ওয়েট করেন একটা মিনিট, তারপরে আমি ডিটেলসে জিনিসটা বলতেছি যে জিনিসটা আসলে কি বা আপনাদের মূলত কি করতে হবে। দেখেন এরপর আরেকটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইজ, আদার এবং অন অ্যানাদার, জাস্ট এই দুইটা ওয়ার্ডকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন এটা লাগবে না, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভের পার্টে আমরা দেখবো, এটা প্রোনাউনের ভিতর যায় না। দেখেন পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইজ, আদার এবং অন অ্যানাদার এই দুইটাকে মূলত রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন তামিম অ্যান্ড রুমি লাভ ইজ আদার ভেরি মাচ, তামিম এবং রুমি একে অন্যকে খুব ভালোবাসে। দুইজন ব্যক্তির ভিতরে কোনো রিলেশন, কোনো সম্পর্ক বোঝানোর জন্য ইজ, আদার এর ব্যবহার হয়। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে রিলেশন বা সম্পর্ক বোঝানোর জন্য অন অ্যানাদার এর ব্যবহার হয়। যেমন রুমি, সুমি আর নীলা লাইক অন অ্যানাদার, রুমি সুমিকে, সুমি নীলাকে একজন আরেকজনকে পছন্দ করে বা ভালোবাসে। এই জায়গাটাতে মূলত অন অ্যানাদার এর ব্যবহার হয়, এটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন, পারস্পরিক সম্পর্ক বোঝাতে এটা ব্যবহৃত হয়। এখন দেখেন আপনাদের মূলত এই জায়গাটা থেকে কি করতে হবে আমি এবার একটু সেইটা বলি। দেখেন যারা গ্রামার ডেভেলপ করতে চান তারা ফুল ফাইলটা পড়বেন, ভালোভাবে ডিটেলসে পড়বেন। কেন করতে হয় জানেন? গ্রামার কারা চায়? মনে করেন আপনি যদি সামনে অ্যাডমিশন টেস্ট দেন বা বিসিএস ব্যাংক জবের প্রিপারেশন নেন, কোনো কম্পিটিটিভ এক্সাম আপনি ফেস করতে যান, তখন এই পার্ট অফ স্পিচ বা পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন থেকে কিন্তু কমনলি কোশ্চেন আসে, প্রশ্ন আসে, এবং এই প্রোনাউন থেকেও আসে। এখন আমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেই তারা কিভাবে নেই? বিভিন্ন এই কম্পিটিটিভ এক্সামের বইগুলো পড়ে থাকি, সস ইংলিশ, জব সহায়িকা, বিভিন্ন বই আছে না, চাকরি পরীক্ষার জন্য যে বইগুলো থাকে আমরা পড়ি। ওই বইগুলোতে কিভাবে দেওয়া থাকে? মনে করেন একটা চ্যাপ্টার থাকে প্রোনাউন, সেই চ্যাপ্টারে প্রোনাউন সম্পর্কিত কিছু কিছু এমসিকিউ কোশ্চেন থাকে, যে কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, এবং সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া থাকে, সেই অ্যান্সারটা কেন হলো তার ব্যাখ্যাটা দেওয়া থাকে। এইভাবে আমরা সেগুলো প্র্যাকটিস করে পরীক্ষায় আমরা যাই এবং পারা যায়। স্টুডেন্টরা সেগুলো মার্ক গ্যাদার করতে পারে, কারণ কোশ্চেন রিপিট হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট হয়, এই জন্য পারে। কিন্তু ওইভাবে পড়ার থেকে আপনি যদি অথেন্টিক সোর্সটাকে ভালোভাবে পড়েন, আপনি যদি এই প্রোনাউন, এখানে আমি আমার এই যে টপিকটা আছে এখানে হচ্ছে 7টা বা 8টা পেজ আছে, এই 7-8টা পেজ যদি আপনি একবার একটু ভালোভাবে বুঝে নিতে পারেন, সে যে বই থেকে হোক আর যে ধরনের এমসিকিউ আসুক না কেন আপনি ইনস্ট্যান্টলি অ্যান্সার করতে পারবেন।
তো এই জন্য এগুলো একটু ডিটেলসে জানতে হয়। ওইভাবে পড়ার থেকে এই মেইন জায়গাটা পড়া থাকলে যে ধরনের কোশ্চেন আসুক না কেন সলভ করা যায়। এইটা গেল একটা কথা। আরেকটা কথা আমি একটু বলি, যারা গ্রামার ডেভেলপ করতে চান না, যারা মনে করছেন এই প্রোনাউন আপনি শিখালেন, এই কত নাম বললেন, কত উদাহরণ দিলেন, এটা এই প্রোনাউন ওটা ওই প্রোনাউন, এ শিখে আমি কি করব, আমার স্পোকেনে কি কোনো কাজে লাগে কমিউনিকেশন বা কনভারসেশন করতে গেলে? আসলে কাজে লাগে না। কিন্তু এটা কোথায় কাজে লাগে জানেন? আমার ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে কাজে লাগে। যেমন এই যে ওয়ার্ড গুলো এখানে আছে দেখেন, একটু বোঝেন, এই ওয়ার্ড গুলোর সঙ্গে কিন্তু আপনি পরিচিত, এগুলোর নামও শুনছেন, আগেও আপনি দেখছেন। কোন ওয়ার্ড গুলো? এই যে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এরপরে মাই সেলফ, হার সেলফ, হিম সেলফ, দেম সেলফ, এরপরে এই যে দিস, দ্যাট, দোজ, দিস, হু, হুইজ, হোয়ার, হুজ, হোয়াট, তারপরে আপনার ছিল এই যে এগুলো কি ছিল যেন, ইনডিফিনিট প্রোনাউন্স এগুলো, অর্থাৎ এই এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, এভরিথিং, নাথিং, ইচ আদার, অন অ্যানাদার। আবারও বলছি, কথাটা বোঝেন। এই যে এভরি বডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, সামথিং, নাথিং, এনিথিং, ইচ আদার, অন অ্যানাদার, হু, হুইজ, হোয়াট, হুজ, মাইসেলফ, হারসেলফ, দেমসেলফ, হিমসেলফ, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, দিস, দ্যাট, দোজ, দিস, এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো কিন্তু আপনারা সবাই কম বেশি চেনেন যারা ইংরেজি চর্চা করে থাকেন, নামও আপনারা শুনছেন। বাট এদের অ্যাকচুয়াল ব্যবহারটা ঠিক কোথায় হয়, এদের অরিজিনটা ঠিক কি, এইটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে, যেটা আমি আপনাদের বুঝালাম এতক্ষণ ধরে। অর্থাৎ এতক্ষণ আমি যা পড়লাম সবকিছু আপনি ভুলে যান, কোন স্ট্রাকচার, কোন রুলস, কোন প্রোনাউনের নাম কি, সবই ভুলে যান। শুধু প্রত্যেকটা প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলোকে আপনি আলাদা করে ফেলেন। অর্থাৎ আপনি একটা আলাদা খাতা তৈরি করবেন আমার কোর্সের জন্য, আলাদা খাতা তৈরি করে সেখানে উপরে বড় করে লিখবেন প্রোনাউন। লেখার পরে শুধুমাত্র প্রত্যেকটা প্রোনাউন থেকে, যেমন মনে করেন আমার এই পার্সোনাল প্রোনাউন, এগুলো কি? আই, উই, ইউ, হি, শি, দে আর দ্য পার্সোনাল প্রোনাউন। এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো কি? দিস, দ্যাট, দোজ, দিস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ, ইন্টারোগেটিভ প্রোনাউন। এইভাবে 8টা প্রোনাউন আছে, এক একটা প্রোনাউনের আন্ডারে হয়তো আপনার 6-7টা করে বা 8টা করে আপনার উদাহরণ বা এক্সাম্পল আছে। অর্থাৎ 8টা প্রোনাউনের ক্লাসিফিকেশনে আপনি টোটাল এক্সাম্পল পেতে পারেন সর্বোচ্চ 50 বা 60টা। মনে করেন আপনি 60টা এক্সাম্পল পেলেন, 60, কথাটা একটু বোঝেন। এই 60টা এক্সাম্পল মূলত কি, বা 50টা আপনি উদাহরণ আপনি পেলেন, কোন 50টার কথা বলছি? এই যে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, দ্যাট, দ্যাট, দোজ, দিস, হু, হুইজ, হোয়াট, এভরিবডি, সামবডি, নোবডি, সামওয়ান, সামথিং, এভরিথিং, হ্যাঁ, ইচ আদার, অন অ্যানাদার। এরকম মনে করেন আপনার 50টা ওয়ার্ড আপনি পেলেন। এইবার আপনাকে বুঝতে হবে যে আমি যখন ইংলিশে কথা বলবো বা ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করব, এই 50টা ওয়ার্ডের অ্যাকচুয়াল প্লেস বা পজিশন কোথায়? এই ওয়ার্ড গুলোকে আমরা সবাই কম বেশি চিনি বা জানি বা পরিচিত, বাট এই ওয়ার্ড গুলোকে কি বলা হয়? প্রোনাউন। তাহলে এরা বসে কোথায়? একটা সেন্টেন্সের একদম শুরুতে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে হচ্ছে এদের অবস্থান, অন্য কোনো জায়গায় না। অর্থাৎ এই যে ওয়ার্ড গুলোর নাম আমি এখন আপনাদের সামনে বললাম, এই ওয়ার্ড গুলো কোথায় বসে? একটা সেন্টেন্সের একদম শুরুতে। আপনি সাবজেক্ট তৈরি করতে গেলে আমরা শুধু মনে করি আই, উই, ইউ, হি, শি, দে, রহিম, করিম, এগুলো বসে। বাট না, আমরা এখানে দেখলাম আরো অনেক প্রোনাউন আছে, যে আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো প্রোনাউন, যেগুলো আমরা জানতাম না যেটা প্রোনাউন, বাট এটা সাবজেক্টের স্থানে বসে। সেগুলো কি? ওই যে দিস, দ্যাট, দোজ, দিস, হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ, হোয়ার, সামবডি, নোবডি, সামথিং, এনিথিং, এভরিবডি, এই সমস্ত ওয়ার্ড একদম শুরুতে সাবজেক্টের স্থানে বসে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে বসে। তো এইখানে যদি 50টা ওয়ার্ড থাকে, এই 50টা ওয়ার্ডকে আপনি আলাদা করে ফেলেন, লেখেন প্রোনাউন, লিখে এই 50টা ওয়ার্ড আপনি লেখেন। লেখার পর যেটার বাংলা অর্থ জানেন না, আপনাদের সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনে বাংলা অর্থটা লিখে সার্চ দেন, দেখবেন 50টা ওয়ার্ডের ভিতর 30টাই আপনি জানেন, 20টা আপনি জানেন না। যে 20টা জানেন না তার বাংলা অর্থটা আপনি পাশে লেখেন।
যে সামবডি মানে কি। আপনি যদি না জানেন পাশে লেখেন, যদি জানেন না দরকার নেই। এইটা করলে কি হবে, এইটা যদি আপনি করতে পারেন তাহলে যখনই আপনি ইংলিশে কথা বলবেন, স্পিকিং করবেন, বা যখনই ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখতে যাবেন, একটা সেন্টেন্সের শুরুর জায়গা এবং শেষের যে জায়গা নিয়ে আপনার আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। শুরুতে কোন ওয়ার্ড বলবো, শেষে কোন ওয়ার্ড বলবো, এই যে আমরা ভোকাবুলারি শিখতে চাই, ভোকাবুলারি মানে কি জানেন? ভোকাবুলারি মানে এই পার্ট অফ স্পিচের উপর ডিপেন্ড করে 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 ভোকাবুলারি এগোতে হয় বা শিখতে হয়। আমাদের ভোকাবুলারি শুধু হাজার হাজার ভোকাবুলারি শিখলে কথা বলা যায় না। 100টা ভোকাবুলারি থাকলে 5টা দিয়েই আপনি 100টা ভোকাবুলারি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, আপনি যদি তার 5% জানেন, আপনি সম্পূর্ণ কনভারসেশন, স্পিকিং বা রাইটিং চালিয়ে যেতে পারবেন, যদি সেটা স্ট্র্যাটেজি মেনটেন করে ফলো করতে পারেন। কারণ আমি এখানে যে 50টা এক্সাম্পলের কথা বলছি, বা এই প্রত্যেকটা প্রোনাউনের যে এক্সাম্পল গুলো আছে, এর বাইরে আর কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ড একটা সেন্টেন্সের সাবজেক্ট গঠনে বা অবজেক্টের জন্য, মানে শুরু করতে বা শেষ করতে আমার কাজে লাগতে পারে। এর ভিতর থেকে আমার বসবে। তাহলে এটা যদি আমার জানা থাকে তাহলে সাবজেক্ট আর অবজেক্টের জায়গা ক্লিয়ার। এইবার কি হয় জানেন, এই ওয়ার্ড গুলোকে, এই সাবজেক্ট আর অবজেক্টের জায়গাগুলোকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যারা নাউন প্রোনাউনকে মডিফাই করে, যেমন এংরি, হাংরি, থার্স্টি। এই যে কথাগুলো, এংরি মানে রাগান্বিত, হাংরি মানে ক্ষুধার্ত, থার্স্টি মানে তৃষ্ণার্ত। এই যে কথাগুলো আমি বলছি না, স্ট্রং, টল, হ্যাঁ, এই যে অ্যাডজেক্টিভ জাতীয় যে ওয়ার্ড গুলো আছে, কত ওয়ার্ড আছে, হাজার হাজার ওয়ার্ড আছে, গুড, ব্যাড, বিউটিফুল, হ্যাঁ, সাম, এনি, মেনি, ফিউ, আ ফিউ, লিটিল, এগুলো সবই অ্যাডজেক্টিভ। এরা এই নাউন প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে একটা সেন্টেন্সের। এই প্রোনাউনটা যদি আপনি আজকে জানেন, তাহলে আপনার এতটুকু ক্লিয়ার হয়ে গেল যে ইংলিশে আপনি যে সেন্টেন্সই তৈরি করি না কেন, এখানে আমি যে নির্দিষ্ট ওয়ার্ড গুলো লিখছি, এই ওয়ার্ড গুলোর ভিতর থেকে একটা না একটা হবে। আমি যে সেন্টেন্সই শেষ করতে যাই না কেন, এখানে যে নির্দিষ্ট ওয়ার্ড গুলো লিখছি এর ভিতর থেকে একটা না একটা হবে। অর্থাৎ এগুলো যদি আমার জানা থাকে, এই ভোকাবুলারি ডেভেলপমেন্ট অনেক দ্রুত হয়, অনেক বেশি এগিয়ে যায়। এই পার্ট অফ স্পিচ পড়ে পড়েই ভোকাবুলারি ডেভেলপ করতে হয়, পার্ট অফ স্পিচকে সাথে নিয়ে ভোকাবুলারি ডেভেলপ করতে হয়। আপনি যে কোনো বইতে ভোকাবুলারি পড়তে চান, দেখবেন পাশে ছোট্ট করে ব্র্যাকেটে থাকে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব। কেন থাকে? এই জিনিসগুলোর কারণে। অর্থাৎ যারা গ্রামার বা ইন ডিটেলসে এই টপিকটা পড়তে চান তারা তো পড়বেন, ফাইলটা পড়বেন, ক্লাস রেকর্ড দেখবেন। যারা মনে করেন আমি গ্রামার ডেভেলপ করতে চাই না, শুধু স্পোকেন শিখবো, বড় করে একটা হেডলাইন দিবেন যে প্রোনাউন দেওয়ার পরে এই প্রত্যেকটা ক্লাসিফিকেশন যে এক্সাম্পল, যে উদাহরণগুলো আছে সেগুলো পরপর খাতায় লিখবেন শব্দ অর্থের মতো করে। যেটার বাংলা মিনিং জানবেন না, ডিকশনারিতে সার্চ দিয়ে মোবাইলে পাশে বাংলা অর্থটা লিখে রাখবেন। আমার কথাটা কি কেউ আপনারা বুঝতে পারছেন? আমি কি বললাম এতক্ষণ? বোঝা যায় কথাগুলো? একটা সেন্টেন্স শুরু করতে গেলে এবং একটা সেন্টেন্স শুরু করতে গেলে এবং একটা সেন্টেন্স শেষ করতে গেলে এর বাইরের আর কোনো ওয়ার্ডের প্রয়োজন হবে না আপনার। এইবার তাহলে দেখেন, আমি আরেকটা কথা বলি, 1 মিনিট ওয়েট করেন, তারপর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করেন। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে টপিক তো আমি আপনাদেরকে পড়ালাম, এখন টপিক পড়ালে মনে করেন এখন আমি আপনাদের লাইভ ক্লাস নিচ্ছি, আপনি আমার ক্লাসটা করছেন। ক্লাস করার সময় যেহেতু গ্রামেটিক্যাল ক্লাস নিচ্ছে, একটু কঠিন, একটু হার্ড, ক্লাস করার ক্ষেত্রে অনেক কথা আপনার ব্রেনের উপর দিয়ে চলে যেতে পারে, আপনি বুঝতে নাও পারেন। কেন? দেখেন, আমরা এটা অ্যাজ ইউজুয়াল হয়, আমরা সারাদিন আমাদের যে যে প্রফেশনে আপনারা থাকেন না কেন, কেউ স্টুডেন্ট, কেউ হাউস ওয়াইফ, কেউ জব হোল্ডার, সারাদিন আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন ধরনের প্রবলেম এর ভিতর দিয়ে যেতে হয়। এক একজনের এক এক সমস্যা থাকে যার যার পার্সপেক্টিভ থেকে। কারো প্রেম ভালোবাসার সমস্যা থাকে, কারো সংসারে হাজবেন্ড ওয়াইফের ভিতরে সমস্যা থাকে, থাকে না, কারো টাকা পয়সার সমস্যা থাকে, কারো অফিসে সমস্যা থাকে। এক একজনের এক এক ধরনের প্রবলেম, আমরা সারাদিন বিভিন্ন প্রবলেম ফেস করি। করে এই রাতে এসে মনে করেন আপনি এখানে আমার ক্লাস করছেন। এই ক্লাসটা যখন আপনি করছেন আমার সঙ্গে, আমার কথাগুলো বোঝেন, যখন আপনি আমার লাইভ ক্লাসটা করছেন, আমি আপনার ক্লাসটা নিচ্ছি, আমি একটা গ্রামাটিক্যাল টপিক পড়াচ্ছি যেটা একটু হার্ড, একটু কঠিন। অর্থাৎ আমি আমার মতো পড়াই যাচ্ছি, আপনি কিন্তু শুনতেছেন, বাট হঠাৎ করে আপনার মানে আপনি বুঝতে পারতেছেন না, আমার কথাগুলো নিতে পারতেছেন না, আপনি চুপ করেই আছেন।
দেখবেন ওই চুপ করে থাকা অবস্থায় আপনার ব্রেনে অন্যান্য চিন্তা ভাবনা চলে আসে। আপনি সারাদিন যে কাজটা করেছেন, যার সাথে ঘুরেছেন, যে ধরনের প্রবলেম ফেস করছেন, যার সাথে ঝগড়াঝাটি করছেন, বিভিন্ন সমস্যার কথা আমার ব্রেনে চলে আসে। আপনি কিন্তু আমার লেকচার শুনতেছেন, আমি কথা বলতেছি, লেকচার দিচ্ছি, শুনতেছেন, বাট সেটা আপনি ধরে নিতে পারতেছেন না। আপনার এক কান দিয়ে শুনতেছেন, আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে, আপনার মনে অন্য চিন্তা। এরকম হয় না? হয় কিন্তু। আবার আমি যখন একটু জোরে কথা বলে উঠলাম, একটু জোরে ফোর্স করে উঠলাম যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা এরকম, এই পড়তে হবে, আবার আপনার সেইখান থেকে মন চলে যায়, আমার পড়ার দিকে মন আসলো, আবার আপনি পড়াটা দেখতেছেন, আবার আপনার কনসেন্ট্রেশন চলে গেল। এইরকম ভাবে মনে করেন এই টপিকটা আমি পড়ালাম, আপনি 60% বা 70% নিতে পারছেন, 30% আপনি বুঝতে পারেননি। অ্যাজ ইউজুয়াল এটা স্বাভাবিক হয়, তাই না? আপনি 30% বুঝতে পারেননি, আপনি কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করলেন বা থাকার পরেও আপনি 30% বুঝতে পারেননি। এখন এর জন্য আপনি কি করবেন? আপনি জানেন যে স্যার রেকর্ড ক্লাস দিবে, আমি রেকর্ড দেখে নিব, দিয়ে আবার শিখবো। রেকর্ড তো আমি পাঠাবো, পিডিএফ ফাইলও পাঠাবো, কিন্তু দেখেন, আপনি একবার আমার লাইভ ক্লাস করছেন, পরবর্তীতে আবারও যদি আপনি রেকর্ডটা দেখেন না, দেখবেন আপনার সঙ্গে ওই সেম থিংস বা সেম বিষয়গুলো ঘটবে। আপনি রেকর্ড ওপেন করে রাখলেন, ক্লাস দেখতেছেন, দেখবেন আপনার ব্রেনে অন্যান্য চিন্তা ভাবনা চলে আসে, কারণ এগুলো একটু কঠিন ক্লাস তো। আপনার ব্রেনে অন্যান্য চিন্তা ভাবনা চলে আসে, আপনি দেখছেন, এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বের হয়ে যাবে, দেখতেই থাকবেন, দেখবেন বুঝতে পারবেন না। কিন্তু আপনি তো একবার লাইভ ক্লাসে আসেন, এই জন্য পরবর্তীতে রেকর্ড দেখলে অনেক বেশি টাইম চলে যায়। রেকর্ড দেখার থেকে, যারা একদমই বুঝতে পারবেন না বা যারা ক্লাস মিস করবেন তারা রেকর্ড দেখবেন, বাট রেকর্ড দেখার থেকে আপনি যদি এই পিডিএফ ফাইলটাকে একবার পড়েন, যদি চোখ দিয়ে দেখেন, তাহলে ব্রেনের ভিতরে এই জিনিসটা ঢোকে, কনসেন্ট্রেশনটা একদম ভালোভাবে আসে। এখানে বাংলায় লেখা, ইংলিশে কিছু এক্সাম্পল দেওয়া, এটা বোঝার জন্য টিচারের হেল্প নেওয়া লাগবে না, আপনি নিজে একবার পড়বেন, আপনি পারবেন। এবং এখানে 8টা থেকে 8টা পৃষ্ঠা আছে, 8টা পৃষ্ঠা পড়তে আপনার একটা পৃষ্ঠা পড়তে 2 মিনিটও লাগে না, তো 16 মিনিট সেই জায়গায় হয়তো 20 মিনিট লাগলো। এবং এর জন্য আলাদা কোনো টাইম বের করা লাগবে না। আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর আগে আমরা ফেসবুকে স্ক্রলিং করি, দেখি আজকে কি পড়াইছিল, কি টপিক ছিল, একবার একটু দেখি তো, দেখে আপনি ঘুমায় পড়লেন, 6-7টা পেজ একটু চোখ বুলালেন, আমি তো পড়াই গেছি, আপনি বুঝলেন। তারপর যতটুকু নিতে পারেননি যদি একবার নিজে একটু পড়েন, দেখবেন 10 মিনিট বা 15 মিনিটের ভিতরে আপনি বুঝতে পারছেন। বা রাতে না হলেও ভোরে ঘুম থেকে যখন আপনি উঠছেন, যখন ফজরের নামাজ পড়ছেন, ঘুম থেকে উঠেই আমরা ফেসবুকের ভিতর যাই, ফোন চালাই, একটু দেখি যে গতকাল কি পড়াইছিল, এটার ভিতর কি ছিল, ঠিক ওই রকম টাইম। অর্থাৎ এইটার জন্য আমার রয়্যাল বা মেজর কোনো টাইম বের করতে হবে না যে আমি ইংরেজি ক্লাস করছি, আমার আলাদা টাইম দিতে হবে, 2 ঘন্টা 3 ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, না। এত প্রেশার নেওয়ার বা এত কিছু করার কোনো দরকার নেই। 10 মিনিট 15 মিনিট এর ভিতরেই কাভার করা যায়, যদি কৌশল বা স্ট্র্যাটেজি মেনটেন করে এগোনো যায়। অর্থাৎ আপনি যদি পিডিএফ ফাইলটা পড়েন বা দেখেন, একবার তো আমার লাইভ ক্লাস করছেন, যদি এরপরে ফাইলটা পড়েন বা দেখেন, যদি চোখ বুলান, আপনার মোবাইলে ওপেন করে বা ল্যাপটপে ওপেন করে যাদের আছে, একবার যদি দেখেন, দেখবেন একদম আপনার ব্রেনের ভিতরে ওই জিনিসটা চলে যাবে, ঢুকবে, কনসেন্ট্রেশনটা আসবে জিনিসটার প্রতি। কিন্তু আবার যখন ওই রেকর্ড ক্লাস দেখবেন, ওই আপনি দেখবেন, শুনবেন, আরেকখান দিয়ে বের হয়ে যাবে, এই জিনিসটা হয়ে থাকে। এটা সাইকোলজিক্যাল থিংস, এটা স্বাভাবিক। বাট চেষ্টা করবেন ফাইলটা পড়লে মনের ভিতরে যায় সেটা। আমার কথা কি কেউ বুঝতে পারছেন? আমি কি বিষয়টা বোঝাতে পারছি আপনাদের? রেকর্ড ক্লাস দেখবেন, রেকর্ড ক্লাস দেখবেন, রেকর্ড কারা দেখবেন? হ্যাঁ, পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। রেকর্ড ক্লাসটা দেখবেন, বাট রেকর্ড কারা দেখবেন? যারা ক্লাসটা একদমই মিস করবেন বা মোটে বুঝতে পারবেন না, তারা দেখবেন। আদারওয়াইজ রেকর্ড দেখার দরকার নেই, আপনি এটা পড়বেন, দেখবেন পড়লে বেশি কনসেন্ট্রেশনে আসবে আপনি। এবার কার কি কোশ্চেন আছে একসঙ্গে করবেন না, একজন একজন করে প্রশ্ন করবেন, যদি প্রশ্ন থাকে আপনাদের ক্লাস শেষ, যারা যেতে